শহীদ মিনারে যারা চাকরিয়ারা তাদের একাংশ তারা সেখানে রয়েছেন, সেখান থেকে আমার সুস্মিতা রয়েছেন। সুপ্রিম কোর্টই তো শেষ ভরসা ছিল আমাদের, আমরা তো গিয়েছিলাম। সুপ্রিম কোর্ট এই রায়ের মাধ্যমে এটা কখনোই কোনোদিন বলতে পারবে না আমরা দুর্নীতি করে চাকরি পেয়েছি। আমাদের কোনো দোষ নেই, কোনো দুর্নীতির সাথে আমরা কোনোভাবেই জড়িত নেই। সিবিআই যে তালিকা জমা দিয়েছে সেখানে আমাদের কারোর নাম নেই। আমাদের ওএমআর শিটের কপি আমাদের আছে। আমরা জানি না, আমার হয়তো সুইসাইড করতে হবে। আমার ছোট 3 বছরের বাচ্চা আছে, আমার পরিবার আছে। না না, এটাই আমার প্রথম চাকরি। আমার পুরো পরিবার চলে এই চাকরির উপর। আমার শ্বশুর শাশুড়ি, আমার স্ত্রী, আমার 3 বছরের ছোট বাচ্চা। প্রতাপ রায়চৌধুরী। দাদা এবার কি করবেন দাদা? একেবারে অথৈ জলে পড়ে যাওয়ার মতো তো অবস্থা। সুপ্রিম কোর্ট একই রায় বহাল রাখলো। দাদা সুপ্রিম কোর্ট একই রায় বহাল রাখলো, কি করবেন? দাদা দেশের সর্বোচ্চ আদালত যার উপর আপনাদের ভরসা ছিল, কি বলবেন? আইনজীবীরা কি বলছেন একবার শুনবো হাইকোর্ট চত্বর থেকে। কন্ডাক্ট করেছিল এসএসসি, সেই নিয়োগ প্রক্রিয়া হয়েছে ফ্রড এবং পুরোটা ভিসিয়েটেড হয়েছে। পুরো সিলেকশন প্রসেসের প্রত্যেক পদক্ষেপ আমি জানতে চাইবো কি নির্দেশটা দিল যে ডিভিশন বেঞ্চের যে রায়টা ছিল সেটাই বহাল রাখলো এবং অতএব পুরো 26,000 যে প্যানেল ছিল সেটা বাতিল বলে ঘোষণা হলো। এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট কিছু মডিফিকেশন করলো। মডিফিকেশনের মধ্যে কিছু মডিফিকেশন যেমন হচ্ছে যারা ইন সার্ভিস ক্যান্ডিডেট ছিল, অতএব যারা পূর্ববর্তী অন্য কোনো চাকরিরত ছিল, বর্তমানে তারা এসএসসির মাধ্যমে আবার নতুনভাবে চাকরিরত হয়েছে, তাদেরকে কিছুটা রিলিফ দিল সুপ্রিম কোর্ট। তাদেরকে বলল তারা প্রিভিয়াস যে ডিপার্টমেন্টে চাকরি করত সেই ডিপার্টমেন্টে তারা অ্যাপ্লিকেশন করবে এবং সেই অ্যাপ্লিকেশনটি প্রিভিয়াস ডিপার্টমেন্ট 3 মাসের মধ্যে সেটা ডিসপোজড অফ করবে এবং তাদের যে ব্রেকিং অফ সার্ভিস সেটা তাদের হবে না। এই সংখ্যাটা প্রায় 400 মতো, প্রায় 400-র মতন। এক্স্যাক্টলি সেটা এখন কত সেটা তো ভবিষ্যৎ বলবে, কিন্তু পুরো অন্ধ যারা ব্লাইন্ড যারা তাদের জন্য কিছুটা রিলিফ দিল। বলল তারাও এই কিছুটা বেনিফিট, যারা বিশেষ করে ডিসেবলড যারা ক্যান্ডিডেট ছিল তাদের পক্ষ থেকে একজন ব্লাইন্ড ক্যান্ডিডেট যিনি কিনা নিজে মামলাটি প্লিড করেছিলেন, যিনি প্লিড করে বলেছিলেন যারা ডিসেবল ক্যান্ডিডেট তাদের জন্য যাতে রিলিফ দেওয়া হয় কিছুটা, সেক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট তাদের জন্যও কিছুটা রিলিফ দিয়েছে। সেটা এক্স্যাক্টলি কি ডিরেকশন দিয়েছে সেটা যখন জাজমেন্ট আমরা হাতে পাবো তখন আমরা ভালোভাবে বলতে পারবো। এখন যেটা বোঝা গেল যে ওনার কথা শুনে যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিল যে তাদের ক্ষেত্রেও কিছুটা রিলিফ থাকবে। এবং আর একটা প্রেয়ার করা হয়েছিল সুপ্রিম কোর্টে যে যারা কিনা যাদের বয়স উত্তীর্ণ হয়ে গেছে, যাদের আর সিলেকশন প্রসেসে বসার বয়স নেই, তাদেরকে সুপ্রিম কোর্ট বলল তাদের সেক্ষেত্রে বয়সে রিল্যাক্সেশন পাবে এবং এই যে ভ্যাকেন্সি, এই যে পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল হওয়ার পরে যে ভ্যাকেন্সিগুলো তৈরি হলো সেই ভ্যাকেন্সিগুলো ফিল আপ করার ক্ষেত্রে তারাও সুযোগ পাবে তাদের বয়সের ঊর্ধ্বসীমা পার করে গেলেও। অর্থাৎ এক্ষেত্রে একটা বিষয় আমি নির্দিষ্ট করে বলতে যাবো, দর্শকরা জানতে চাইছে যারা চাকরি করছিল বেআইনি চাকরি, কারচুপির চাকরি, তাদের ক্ষেত্রে 12% সুদ সহ বেতন ফেরত দিতে বলেছিল। সেটার ব্যাপারে সুপ্রিম কোর্ট কিছু বললো? সেটার ব্যাপারে বললো যারা নির্দিষ্টভাবে চিহ্নিত হয়ে গেছে, যারা টেন্টেড ক্যান্ডিডেট, তাদের কিন্তু ওই টাকার অ্যামাউন্টটা ফেরত দিতে হবে। কিন্তু যারা কিনা নির্দিষ্টভাবে চিহ্নিত হয়নি বা ধরুন যাদেরকে চিহ্নিত করা যায়নি তাদের ক্ষেত্রে সেটা বলেছে যে এখন ওই অ্যামাউন্টটা ফেরত দেওয়ার দরকার নেই। কিন্তু বেশ অন্য সঙ্গে থাকো মৈত্রী আমার সঙ্গে রয়েছে নয়াদিল্লি থেকে। প্লিজ মৈত্রী, হ্যাঁ আইনজীবী কি বলছেন? সুপ্রিম কোর্টের আইনজীবীরা আমাদের সঙ্গে রয়েছেন, তাদের থেকে জানতে চাইবো কি বলছেন আপনারা, কি হলো? এন্টায়ার প্যানেল অফ এসসিসি যেটা ছিল আজ সুপ্রিম কোর্টের রায়ের পর সেটা সম্পূর্ণ চলে গেল, সম্পূর্ণ বাতিল হয়ে গেল। এবং হাইকোর্টের একটা অবজারভেশন ছিল যেটাতে সকলের একটা ধারণা ছিল যে হয়তো সুপ্রিম কোর্ট একটা মানবিকতার কারণে বা একটু মার্সিফুল হয়ে বেতন ফেরতের অর্ডারটা হয়তো রিকনসিডার করতে পারেন, কিন্তু সেই অর্ডারটাও সুপ্রিম কোর্ট আজ আফেল করেছেন। ওদেরকে বেতনের টাকাও ফেরত দিতে হবে। আর বাকি টাকা ফেরত দিতে হবে না, ফেরত দিতে হবে না জানিয়েছে। হবে এক্ষেত্রে তো কারা যোগ্য কারা অযোগ্য সেটা এখনো পর্যন্ত তো সেটা কারা যোগ্য অযোগ্য সুপ্রিম কোর্ট বলেছে এত বড় প্যারামিটারের যেটা ডিসরাপশন বা ইলিগালিটিস হয়েছে এটা দিস ইজ বিয়ন্ড রিপেয়ার, এটা কোনোভাবে রিপেয়ার করা সম্ভব নয়, কোনোভাবেই বাছাই সম্ভব নয়।
তাই এন্টায়ার প্যানেলটাকে সুপ্রিম কোর্ট স্ট্রাক ডাউন করতে বাধ্য হলো। এন্টায়ার অবজারভেশন যারা ডিসেবলড রয়েছে তাদের ক্ষেত্রে কি জানা একজন ডিসেবলের পিটিশন ছিল, তার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলেছে যে যে ডিসেবল রয়েছে তাকে মার্সিফুল গ্রাউন্ডে হাইকোর্ট যে অবজারভেশন দিয়েছে শি উইল বি ইন সার্ভিস, সেটা রিইনস্টেট থাকবে সার্ভিসে। বাকিদের ক্ষেত্রে যেটা অবজারভেশন আছে, সুপ্রিম কোর্ট 3-4টা অবজারভেশন দিয়েছে, সেটা যখন জাজমেন্ট আমাদের হাতে আসবে ওটা আরো ক্লিয়ারলি জানতে পারা যাবে। আচ্ছা, সেক্ষেত্রে দাঁড়িয়ে 26,000 নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল করা হলো এবং কতদিনের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে? দেখুন, কতদিনের মধ্যে নতুন, রাজ্য সরকার চাইলে যে কোনো মুহূর্তে যে কোনো অ্যাপয়েন্টমেন্টের জন্য নোটিফিকেশন বের করতে পারে। তাতে তাতে সুপ্রিম কোর্টের কোনো অবজারভেশনেরও দরকার নেই। সুপ্রিম কোর্ট ওয়াজ অনলি উইথ দ্য লিগেল ইস্যু whether this panel was legal or illegal, whether the services given to these people were tainted or beyond tainted. So Supreme Court has rightly held it today that the entire panel will go. Everything has gone today. So what happens to the 26,000 people who were appointed? So everything goes. Entire panel goes. What about the salary part which they are? Though High Court has a specific observation of Justice Bashak's division bench, the salary will also be returned back. So Supreme Court has also upheld that position. एक बार हिंदी में ब्रीफ कर दीजिए, क्या ये मुद्दा था, क्या कोर्ट ने कहा? आज वेस्ट बंगाल का जो 26,000 एसएससी कैंडिडेट्स का এবার একবার অন্য দর্শকের কথা বলবো, অন্য আছে আমার সঙ্গে। অন্য 26,000, এই 26,000-এর মধ্যে আমরা দেখছিলাম যে বেশ কিছু মানুষ তারা চাকরি হারা, তারা বসে রয়েছেন শহীদ মিনারের পাদদেশে, তারা কথা পর্যন্ত বলতে পারছেন না। সুপ্রিম কোর্টের উপর শেষ ভরসা ছিল, তারা বলছেন, এরা দাবি করছেন এরা যোগ্য। 26,000-ই অযোগ্য এমন তো নয়, এদের মধ্যে যোগ্য রয়েছেন, অযোগ্য রয়েছেন। এই যোগ্য আর অযোগ্যর যদি সঠিক লিস্ট, সঠিক তালিকা বার করা যেত, তাহলে হয়তো 26,000-এর চাকরি যেত না। একেবারে অতুর 100% খাঁটি কথা তুমি একটা বললে। এবং এই যোগ্য অযোগ্যের পৃথকীকরণ করার জন্য কার্যত সুপ্রিম কোর্টের গলা ভেরিয়ে গেছে। তৎকালীন প্রধান বিচারপতি চন্দ্রচূড়, বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এটা বারবার বলেছেন, সেগ্রিগেশন করো, যোগ্য কারা অযোগ্য কারা তার তালিকা দাও। অর্থাৎ সুপ্রিম কোর্ট বারবার চেয়েছে, যেখানে সিবিআই দাঁড়িয়ে বলছে তাদের সিএফএসএল এর রিপোর্ট যে হ্যাশ ভ্যালু, মেটা ভ্যালু একই রয়েছে পঙ্কজ বনসালের কাছ থেকে উদ্ধার হওয়া হার্ড ডিস্কের। অর্থাৎ যে ডেটা স্ক্যানটেক যে ওএমআর এর কপি করেছিল, সেখান থেকে যে হার্ড ডিস্কে গেছিল সেটার হ্যাশ ভ্যালু সেম। হ্যাশ ভ্যালু যদি এক হয় তাহলে ওএমআর এ কারচুপি হয়েছে। এটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বারবার বলেছে, এটা সত্য। এটা নতুন করে কোনো জায়গা নেই, এভিডেন্স অ্যাক্টে এর কোনো গুরুত্ব আছে কি নেই, সুপ্রিম কোর্টও ধরছে এটা সত্য। কিন্তু অযোগ্যদের তালিকা দাও, কিন্তু এই অযোগ্যদের তালিকা দিতে ব্যর্থ হলো, বলা ভালো ঐক্যমত্যে পৌঁছতে পারল না। রাজ্যের দুটো মূল আর্টিকেল 12 অথরিটি, এক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ, যাদের ঘাড়ে সব থেকে বড় দায়িত্বটা ছিল এবং সব থেকে বড় গন্ডগোলের সূত্রপাত কিন্তু এই দুটো আর্টিকেল 12 অথরিটির। কারণ এসএসসি সুপ্রিম কোর্টে তারা রিপোর্ট দিয়ে জানাচ্ছে, রিটেন স্টেটমেন্ট দিয়ে জানাচ্ছে মোট অযোগ্য চাকরি 5,485, আর সেখানে মধ্যশিক্ষা পর্ষদ বলছে না 5,189। অর্থাৎ দুটো মূল অথরিটি তারাই যদি এই সংখ্যার তারতম্য করে, পৃথকীকরণ সঠিকভাবে না তথ্য দেয়, তাহলে সুপ্রিম কোর্ট কার উপর ভরসা রাখবে? রাজ্যের এক্ষেত্রে যে ভূমিকা সেটা সেকেন্ডারি, কারণ রাজ্য সরকার আর্টিকেল 12 অথরিটি হিসেবে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদকে দায়িত্ব দিয়েছে এই নিয়োগ প্রক্রিয়া দেখার। কাজেই রাজ্য সরকার তার ইনফ্রাস্ট্রাকচার দেবে, তার বেতন কাঠামো দেবে, অর্থাৎ এই পুরো প্রক্রিয়াটা কন্ডাক্ট করার জন্য সহযোগিতা করবে। নিশ্চিতভাবে রাজ্যের ভূমিকা আছে, পরোক্ষ ভূমিকা আছে, কিন্তু মূল আর্টিকেল 12 অথরিটি যারা আজ জেলে রয়েছেন, এই সুবিরেশ ভট্টাচার্য, এই ব্যক্তিগুলো, অর্থাৎ এই ব্যক্তিদের যে কতটা নিচ হলে এতগুলো যোগ্য প্রার্থী যাদের চোখের জল বেরোচ্ছে, তাদের আজ চাকরি হারাতে হয়েছে। কারণ এই অযোগ্য চাকরির যে তালিকা, সেই তালিকার মধ্যে ঐক্যমত্যে আসতে পারেনি এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। যে কারণে কিন্তু প্রথমে যেটা 2021 সালের জুন মাসে যখন অপদার্থ কমিশনে কটাক্ষ শুনতে হয় এসএসসি কে, এই হাইকোর্টে যে হাইকোর্টে আমি দাঁড়িয়ে রয়েছি, প্রথম সব থেকে বড় মন্তব্য, সেই মন্তব্য
বিপ্লবের পর যেটা ছিল চিরফাট, এই দুটো ভিন্ন ধর্মী অবস্থানের পর কার্যত ফাটটা এই মায়ানমারের ভূমিকম্পের থেকেও বড় ফাট। এবং সেখানে সব থেকে বড় তথ্যটা সুপ্রিম কোর্টে এলো যখন রিটিন স্টেটমেন্টে এসএসসি বলছে তারা 23,123 এর বেশি একটা চাকরিরও সুপারিশ করেনি 4টে নিয়োগ প্রক্রিয়া। এই যে কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ এর মাঝখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু জায়গা ছিল অন্য, যে একাধিক জটিলতা, যার মধ্যে সবচেয়ে বড় জটিলতার কথা নিয়ে আমরা কথা বলছিলাম যে যোগ্য অযোগ্য বাছাই এর সমস্যা, যোগ্য অযোগ্য আর কিভাবেই বা বাছাই হবে। কিন্তু চাকরি যারা হারালেন তাদের মুখে আর কথা নেই, শুধু চোখে জল। এটা মানে আশা করিনি আমরা যে পুরো প্যানেল বাতিল হবে, কারণ আমরা যারা যোগ্যতা নিরীক্ষে চাকরি পেয়েছি আমরা মানি যে আমরা কোনো দুর্নীতিতে মানে আপোষ করিনি, কাউকে টাকা পর্যন্ত দিইনি। এরপরে যদি এরকম হয়ে থাকে এবং হয়েওছে, আমরা মানে বৃহত্তরভাবে কিছু করে দেখাবো, আর উপায় তো নেই, আমাদের বৃহত্তর কিছু করতে হবে। কোনো দুর্নীতির সাথে আমরা কোনোভাবেই জড়িত নেই। সিবিআই যে তালিকা জমা দিয়েছে সেখানে আমাদের কারোর নাম নেই। আমাদের ওএমআর শিটের কপি আমাদের আছে। আমরা জানি না, আমার হয়তো সুইসাইড করতে হবে। আমার ছোট 3 বছরের বাচ্চা আছে, আমার পরিবার আছে।